আসসালামু আলাইকুম। দেশ চিন্তা বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত পর্বে বাংলাদেশের জিডিপি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তাই করব, তবে আজকের আলোচনাটা হবে বাংলাদেশের কৃষি জিডিপি। তার মানে বাংলাদেশে কৃষি থেকে কীরকম আয় আসে। কোনো একটা দেশের বিক্রিত পণ্য ও পরিষেবার বার্ষিক যে মূল্য, ওটাই হলো জিডিপি। জিডিপিকে পুরোপুরিভাবে বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, বাংলাতে বলে দেশজ পণ্যের মূল্য। শুধু দর্শকবৃন্দ, আজকের আলোচনার মূল বিষয়টি হবে যে বাংলাদেশের কৃষি জিডিপি বৃদ্ধি বাংলাদেশের দারিদ্রতা হ্রাসকরণে কতটুকু ভূমিকা রাখবে। আর এই ব্যাপারটি আলোচনা এই জন্য প্রয়োজন যে বর্তমানে বাংলাদেশে জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলছে। তা আমরা আসলে যে দেশের মানুষদের বুঝাতে চাই যে কৃষি জিডিপি যদি বাড়ে, কৃষিতে যদি বরাদ্দ বাড়ে তাহলে জিডিপি বাড়বে, আর কৃষি জিডিপি যদি বাড়ে তাইলে বাংলাদেশের দারিদ্রতা কমবে। তো ঠিক আছে, আসুন আজকে আলোচনা শুরু করি। শুধু দর্শক শ্রোতা, এর আগের এই চ্যানেলের প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশের জিডিপির সম্বন্ধে একটু ধারণা দিয়েছিলাম। ওই ভিডিওতে আমরা জেনেছিলাম বাংলাদেশের মোট জিডিপির পরিমাণ কত, জিডিপির প্রধান খাতগুলো কী কী, প্রতিটি প্রধান খাতের আওতায় কী কী উপখাত রয়েছে এবং কোন কোন উপখাতগুলো বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রধান ভূমিকা রাখছে। আপনি যদি আগের ভিডিওটি মিস করে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কটি আপনি দেখে নিতে পারেন। তবে আজকের ভিডিওর বিষয়টি যাতে আমাদের সহজে বোধগম্য হয়, সেই জন্য আসুন আগের ভিডিও হতে কিছু কিছু অংশ আমরা দেখে নেই। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মোট জিডিপি কত। 2022-2023 আর্থিক বছরে বাংলাদেশের মোট জিডিপি ছিল 44,00,000 টাকার উপরে, 44,39,273.3 কোটি টাকা। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে গত ভিডিওতে এই সংখ্যাটা বলা, উচ্চারণ করাতে আমার ভুল হয়ে গেছে। আমি হাজার উচ্চারণ করেছি এই পুরোটা বলে। আসলে হবে এটা 44,39,000 কোটি টাকা। আমরা গত ভিডিওতে 1000 কোটি টাকা বলেছিলাম, আসলে ওরকম হবে না। যদি আমরা এই পর্যন্ত বলি তাহলে 1000 কোটি টাকা হবে, আর পুরোটা বললে 1000 কোটি টাকা হবে না। সে জায়গাটা আমাদের পুরো জিডিপির ব্যাপারটা। এখন আমরা তিনটা খাতে ভাগ করব। আমরা জানি বাংলাদেশের জিডিপিতে, শুধু বাংলাদেশ না, সব দেশের জিডিপিকে তিনটা খাতে ভাগ করা আছে। যে একটা হলো সার্ভিস খাত, সেবা, আর একটা ইন্ডাস্ট্রি বা শিল্প খাত, আর একটা এগ্রিকালচার। এখন এই তিনটার ভিতরে দেখা যায় যে সার্ভিস খাত এটা হলো অর্ধেকেরও বেশি, 51% বা 51%। এই সার্ভিস খাতে দেখেন, এখানে আমরা যদি টাকার অঙ্ক বলি তাহলে কত আসে। এটা 22,68,000 কোটি টাকার মতো। কৃষি খাতে আসে 4,86,000 কোটি টাকার মতো, আর শিল্প খাতে 15,19,000 কোটি টাকার মতো। এখন আমরা আগে বলেছি যে সেবা খাতের যে জিডিপি এটা অর্ধেকেরও বেশি, আর ইন্ডাস্ট্রি এটা 34%। তার মানে হলো যে কৃষিতে যা আছে তার
3 গুণেরও বেশি। কৃষি 1/3, শিল্পের 1/3 হইল কৃষি। ঠিক আছে, আমরা এটা জেনে নিলাম। তো এখন আসি, এগুলো আমরা গত ভিডিওতে আমরা আলোচনা করেছি। এখানে নিয়ে আসছি এটা এগ্রিকালচার, এটা হইলো একটা খাত, আর এখানে বাকি যেগুলো আছে এগুলো সব হইল উপখাত। যেমন ম্যানুফ্যাকচারিং, এটা হইল শিল্পের উপখাত, আর বাকি যেগুলো আছে এগ্রিকালচার ছাড়া সবগুলো হলো সেবা খাতের উপখাত। তো এই চার্টে আমি নিয়ে আসছি আসলে 3,00,000 কোটি টাকার উপরে যে সমস্ত খাত উপখাত থেকে জিডিপি আসে, এটার একটা লিস্ট। এখানে দেখুন ম্যানুফ্যাকচারিং, এটা 9,83,000 কোটি টাকার উপরে। তারপরে দোকানপাট, সব বিজনেস, এখান থেকে আসে 6,40,000 কোটি টাকার উপরে। কৃষিতে আগে বললামই আমরা, কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট, ট্রান্সপোর্ট, এগুলো সবই 3 লাখ কোটি টাকার উপরে। 3,00,000 কোটি টাকার উপরে বাংলাদেশের জিডিপি আসে। এই স্লাইডটা আমরা আসলে একটু জানবো যে বাংলাদেশের যে জিডিপির এটার গ্রোথ রেট কত। গ্রোথ রেট মানে বার্ষিক প্রবৃদ্ধি। এক বছরে আমাদের 100 টাকায় কত টাকা হয়? যেমন গত বছর 100 টাকা ছিল, এই বছরে কত টাকা হলো? এখন গত বছরের 100 টাকা এই বছর যদি 108 টাকা হয়, তাহলে আমরা বলি 8 টাকা বেড়েছে, তার মানে বার্ষিক প্রবৃদ্ধি হইল 8%। যেমন বাংলাদেশের আপনি যদি 1994 থেকে 2022 পর্যন্ত এই প্রবৃদ্ধিটাকে গড় করেন, অ্যাভারেজ করেন, তাইলে হবে এটা 5.88%। এটা হলো এই বিগত 94 থেকে 2022 পর্যন্ত আমাদের বার্ষিক প্রবৃদ্ধির গড়। 2019 সালে বাংলাদেশের সবচাইতে জিডিপির প্রবৃদ্ধি বেশি হয়েছিল, এটা ছিল 8.15%। আবার বিপরীত দিকে 2020 সালে করোনার সময়ে আমাদের জিডিপি নেমে আসছিল 3.51%। তার মানে আমাদের জিডিপি কমেনি, একটু বেড়েছে কম করোনার কারণে। এবারে আমরা এই যে গ্রোথ রেটটা বা প্রবৃদ্ধি জিডিপির, এটা আমরা আমাদের যে 3টা খাত আছে, এই 3টা খাতের কোনটাতে কত দেখি। দেখেন সার্ভিসে বা সেবা খাতে আছে 4.9%, এটা কিন্তু নেগেটিভ। এটা হল 2015 সালে ছিল 53.71%, আর 2022 সালে ছিল 51.04%, কমে গেছে। এখান থেকে এটা যদি মাইনাস করি তাহলে এটা মাইনাস আসবে, একটু কমে গেছিল আর কি এই বছরের তুলনায়। ইন্ডাস্ট্রি কিন্তু বেড়েছে, দেখেন 13.30%, এটা বেড়েছে 2012 সালের তুলনায়। 12 সালে জিডিপির গ্রোথ ছিল এটা ছিল 25.31%, এবং 2022 সালে এটা চলে আসছে 33.92%, তার মানে হলো 13.30%। কৃষিতে এটা 2012 সালে ছিল 16.18%। আমি দুঃখিত, আসলে এগুলো হলো কন্ট্রিবিউশন, এই খাতগুলোর জিডিপিতে কতটুকু অবদান এটা। তো কৃষিতে 2012 সালে ছিল 16.18%, আর 2022 সালে হয়েছে 11.22%। এটা অবদান কমে গেছে। তো আমরা এখানে দেখলাম আসলে আমাদের অর্থনীতিতে ইন্ডাস্ট্রির যে অবদান এটা অনেক বেড়েছে। যেমন গার্মেন্টসের কারণে মেনলি, আর অন্য যে 2টা খাত, এই 2টা একটু কমেছে, কন্ট্রিবিউশন কমেছে। এখন আমরা এই কন্ট্রিবিউশনটা, মোট কন্ট্রিবিউশন ধরি আমরা 100, তো 100-র মধ্যে যদি অন্য একটার কন্ট্রিবিউশন বেড়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে
বাকিগুলোর কমে যায়। এটাই নিয়ম। যে নেগেটিভ হয়ে গেছে তার মানে এই নয় যে এই দুইটা সেক্টরের জিডিপি কমে গেছে, তা নয়। কিন্তু আমরা এই চিত্রের মধ্যে যদি দেখি তাহলে এরকম ইন্ডাস্ট্রি পজিটিভ, এই রেখার উপরে, রেখা যদি জিরো ধরি এটা হলো উপরে, আর রেখার নিচে যে নেগেটিভ সার্ভিস এবং এগ্রিকালচার। ঠিক আছে, আমরা আরও পরে দেখব এই সংক্রান্ত আরও দুই একটা গ্রাফ আমরা দেখব। তো এখানে দেখেন যে বললাম যে প্রবৃদ্ধি নেগেটিভ হয়েছে বা কন্ট্রিবিউশন কমে গেছে, কমে যাচ্ছে, কিন্তু এই যে জিডিপির বৃদ্ধিটা কিন্তু বাড়ছে। এটা কৃষি। এই দেখেন 2008 সালে ছিল 7,729 মিলিয়ন টাকা। এটা বেড়ে 2018 সালে হয়েছে 10,117 মিলিয়ন টাকা। এবং এটা দেখেন এই যে 2008 সাল থেকে 2018 এই 10 বছরে 31% বেড়েছে। এটা কিন্তু ছোট কোনো কথা না, অনেক বড় কথা। 10 বছরে আমাদের কৃষির জিডিপি 31% বেড়েছে। এটার কারণ হলো যে আমরা জিডিপিতে বিনিয়োগ করেছি, কৃষিতে বিনিয়োগ করেছি, এই কারণে কৃষির জিডিপিটা অনেক বেড়ে গেছে। এটা আমাদের সার্থকতা। আমরা পরের স্লাইডটায় আসি। এবার আমরা কৃষির যে উপখাতগুলো আছে, ক্রপ, এনিমাল, ফরেস্ট, ফিশ, এই 4টি উপখাত আছে কৃষির। এটা হলো মোট জিডিপি, আর উপখাতগুলার জিডিপি এই। আমরা গ্রাফের আকার দেখে বুঝতে পারছি যে ক্রপ যেটা, এটা অনেক বেশি। এর কারণ হলো আমাদের দেশের কৃষি জমি বেশি, এবং আমরা কৃষি জমিতে যে ফসল উৎপাদন করি, আমাদের বাগান আছে, ফলমূল আমরা উৎপাদন করি। তাইলে এই জন্য, এই কারণে যে ফসল যেটা, ফসলের অবদান দেখেন প্রায় 49%, টোটালের 49%। কৃষির যে টোটাল, এটা 49%। আর সেকেন্ডে আসছে আমাদের মাছে। আপনারা জানেন আমরা মাছে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। তাই মাছে দেখেন এটা 22%। কৃষির 22% মাছ থেকে আসে, মৎস্য সম্পদ। এরপরে পরের সেক্টরটা হলো এনিমাল, মানে পশু সম্পদ, প্রাণীদের সম্পদ। এখান থেকে আমাদের আসে 15%। আর একটা আছে বনায়ন বা বন, এটা 14%। কৃষির 14%। এখানে কৃষির 14% বনে। তো মনে হয় যেন বন আসলে খুব খারাপ, আসলে ঠিক না। আমরা পরবর্তীকালে দেখব যে আসলে বনায়নে কিন্তু আমরা অনেক উন্নতি করেছি। আজকের ভিডিওতে আমরা জানব মোট জিডিপিতে অন্য সেক্টরের চাইতে কৃষি সেক্টরের অবদান কম থাকলেও কেন বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে কৃষির অবদান সবচাইতে বেশি হওয়া উচিত। আর এই কেন উত্তর খুঁজতে গেলে আমাদেরকে আরও কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। 1. বর্তমানে কৃষি জিডিপি অন্য খাত হতে কম রয়েছে। এই অবস্থা কি স্বাধীনতার আগেও ছিল? 2. স্বাধীনতার পর হতে বাংলাদেশের জিডিপির বৃদ্ধির সাথে সাথে কৃষির জিডিপি বাড়েনি কেন? 3. অন্যান্য উন্নয়নশীল মধ্যম আয়ের দেশের কৃষি জিডিপি কেমন? 4. বিভিন্ন উচ্চ আয়ের ধনী দেশের কৃষি জিডিপি কেমন? 5. অন্য দুটি খাতের তুলনায় বাংলাদেশের কৃষি জিডিপি কি আসলেই কম? আর সবশেষে আমরা বিশেষ করে দেখব 6. কম জিডিপির কৃষির গুরুত্ব বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কতটুকু। পরের আরেকটি ভিডিওতে আমরা জানব যে কি পদক্ষেপ নিলে বাংলাদেশের কৃষির জিডিপি বাড়ানো যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওর শিরোনামের বিষয়ে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে দেশচিন্তা বিডি চ্যানেলটির কন্টেন্টের বৈশিষ্ট্য ও উদ্দেশ্য সম্বন্ধে একটু বলে নেই। এই চ্যানেলের বৈশিষ্ট্য বা উদ্দেশ্য হলো বাংলাদেশের আর্থসামাজিক নিয়ামকগুলো কি তা খুঁজে বের করা, আর্থসামাজিক নিয়ামকগুলো বর্তমানে কোন পর্যায়ে রয়েছে তা খুঁজে বের করা ও বিশ্লেষণ করা, আর্থসামাজিক নিয়ামকগুলো বিকাশের পথে কি সীমাবদ্ধতা রয়েছে তা শনাক্ত করা, বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে নতুন নিয়ামক সৃষ্টির সুযোগ ও সম্ভাবনা কতটুকু ইত্যাদি বিষয় সম্বন্ধে আগ্রহী দর্শক শ্রোতাকে প্রাথমিক ধারণা দেয়াই হল এই চ্যানেলের উদ্দেশ্য। আরেকটি কথা বলে রাখি,
এই চ্যানেলে প্রচারিত ভিডিওগুলোর বিষয়বস্তু বিনোদনমূলক নয়। দেশ ও দেশের উন্নয়ন ভাবনার সাথে যারা যুক্ত বা দেশের উন্নয়ন চিন্তায় সম্পৃক্ত হতে যারা পছন্দ করেন তাদের জন্যই এই চ্যানেলের পরিবেশনা। তবে এই চ্যানেলের কন্টেন্টগুলো যদি আপনাকে আনন্দ দিয়ে থাকে তাহলে আমি কৃতার্থ হব। এই চ্যানেলে পরিবেশিত তথ্যগুলোর সবটুকু সঠিকতার নিশ্চয়তা আমি দেব না, তবে পরিবেশিত তথ্যগুলো যাচাইয়ের নিরিখে সংশ্লিষ্ট পরবর্তী ভিডিওতে ওই ভুলগুলোর সংশোধনী থাকবে নিশ্চয়ই। আর কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত বা সংশোধনীর প্রস্তাব আমার ও আমার দর্শকদের জন্য সন্দেহাতীতভাবে ভবিষ্যতের আলোকবর্তিকা হয়ে কাজ করবে। কৃতজ্ঞতা চিত্তে আমি তা স্বীকার করি। তবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে পরিবেশিত তথ্যের উৎসের লিঙ্ক দিয়ে দেব, যাতে আপনি বিস্তারিত জানতে পারেন। তাহলে আসুন আমরা শুরু করি। এবারে আজকের ভিডিওর প্রথম প্রশ্নে আসুন। প্রশ্নটি ছিল, বর্তমানে কৃষি জিডিপি অন্য খাত হতে কম রয়েছে, এই অবস্থা কি স্বাধীনতার আগেও ছিল? এই প্রশ্নের উত্তর জানার আগে আসুন বাংলাদেশের জিডিপি আগে কেমন ছিল, অর্থাৎ স্বাধীনতার আগে ও পরে জিডিপি কেমন ছিল এবং বর্তমানে জিডিপির পরিমাণ কত, এই বিষয়গুলো জেনে নেই। প্রথমে আসুন স্বাধীনতার আগের বিষয়টি আলোচনা করি যে স্বাধীনতার আগে বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের জিডিপি কেমন ছিল। উদ্দেশ্য হলো আসলে আমরা বর্তমানের সাথে আমাদের পাকিস্তানি আমলের যে জিডিপি এটাকে আমরা কম্পেয়ার করব। একইভাবে আমরা কৃষিকেও কম্পেয়ার করব। তো এটা আমি নিয়েছি gestor.org থেকে। এখানে দেখুন 1949-50 সালের জিডিপি, 1959-60 সালের জিডিপি, এই দুইটা ফ্যাক্ট আমি এখানে নিয়ে আসছি। এগ্রিকালচার থেকে 1949-50 সালে ছিল 835.8 কোটি রুপি ছিল। সে সময়ে আসলে মুদ্রার ছিল রুপি পাকিস্তানি, এবং 60 সালে একটু বেড়েছে 879.6 কোটি রুপি ছিল। দেখেন, এটা হলো কৃষি, এটা হলো কৃষি, কৃষি, আর এটা হলো নন কৃষি, অকৃষি, নন এগ্রিকালচার। সেখানে ছিল 1949-50 সালে 440 কোটি রুপি। দেখেন, কৃষির তুলনায় অনেক কম, এই জিডিপি কৃষির তুলনায় অনেক কম। এবং এখানে দেখেন, এখানেও কম, এখানে বেড়েছে কিন্তু কৃষির তুলনায় কম। এবং সর্বসাকল্যে আমাদের গ্রোথ ছিল 0.5%, যেটা এখন আমাদের 7%-এর কাছাকাছি জিডিপির গ্রোথ রেট। এবং শিল্পে অবশ্যই বেশি ছিল 2.8%। আমরা পরের স্লাইডটায় চলে যাই। এবং সে সময়ে কৃষির জিডিপির পরিমাণটা আমরা দেখলাম। সরি, এখন আসেন কন্ট্রিবিউশন। 49-50 সালে ছিল 65%, মানে টোটাল ইকোনমিতে বাংলাদেশের এগ্রিকালচারের কন্ট্রিবিউশন ছিল 65%। আর 1959-60 সালে 60-তে নেমে গেছে, কমে গেছে। দেখেন, কন্ট্রিবিউশন কিন্তু কমে গেছে। ওই যে বললাম, ওখানে ওই ইন্ডাস্ট্রিতে ইমপ্রুভ করেছে, ডেভেলপ করেছে, এই জন্য এগ্রিকালচারের কন্ট্রিবিউশন কমে গেছে। এটা হলো নন কৃষি, অকৃষি। 49-50-এ ছিল 35, এটা বেড়ে গেছে, এটা বেড়ে গেছে, এটা কমে গেছে। যেহেতু আমরা এই টোটাল কন্ট্রিবিউশনটাকে 100-র মধ্যে হিসাব করি, এই কারণে একটা বাড়লে আর একটা কমে যায়। আসেন এখানে, এটা হলো বাংলাদেশের কৃষির বৃদ্ধি। এটা আমরা দেখেছি এর আগে যে 2008 সাল থেকে 2018 পর্যন্ত আমাদের কৃষির জিডিপি 31% বেড়েছে। এটা নিয়ে বেশি আলোচনা না করি। এটা 1960 সাল, এটা পাকিস্তানি আমল। 1970 আমাদের স্বাধীনতার সময়, এবং 2022 সাল
এই সময়ে দেখেন 1960 ছিল 60 বা 61%, আর 2022 এসেছে 11%-এর কাছাকাছি। এটা এগ্রিকালচারের যে কন্ট্রিবিউশন এটা কমে গেছে। এখানে আসুন এটা আসলে আমরা আলোচনা করি, সেটা লাগে না যে এটা 49 সালে কেমন ছিল, 59-60 সালে কেমন ছিল, এটা আমরা কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করেছি, এটার আমরা আলোচনা না করি। এখন যে আমাদের কৃষি জিডিপি 1960 সালে কেমন ছিল এবং কিভাবে বেড়ে বর্তমানে কত হয়েছে, আমরা এটা যদি দেখি এই চিত্রে দেখতে পারবো। এটা হলো 1960, এরপরে 2007 থেকে আমরা 2022 পর্যন্ত আমাদের কৃষি জিডিপিটাকে এখানে গ্রাফে নিয়ে আসছি। দেখেন কনস্ট্যান্টলি বেড়ে গেছে। কত গুণ বেড়েছে? 50 গুণ, 50 টাইমস। এরা পাকিস্তান আমলের সাথে যদি আমরা তুলনা করি তাহলে তুলনা চলে না, কারণ ওই সময় আমাদের কৃষি খুব ছোট ছিল। এখন আমাদের কৃষি অনেক বড়। আমরা কৃষির কয়েকটি সেক্টরে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, যেগুলোতে এখনো পাকিস্তান পারেনি। তো এটা ওই একই অবস্থা। 60 সালে ছিল 65% কৃষির কন্ট্রিবিউশন, আর বর্তমানে 11.2% কন্ট্রিবিউশন টোটাল জিডিপিতে। এটা আমরা আগে আলোচনা করেছি। এটাও আসলে আলোচনা করব না, এটা বহু আমরা দেখেছি আগে। আমরা দেখি যে অন্যান্য উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে ওই সমস্ত দেশের কৃষির জিডিপি কীরকম। উন্নয়নশীল মধ্যম আয় মানে গরিব দেশ, এবং এখানে যেই কটা দেশের নাম আমরা নিয়ে আসছি এগুলো মূলত সবগুলোই আফ্রিকার দরিদ্র দেশ। যদি আমাদের আলোচনার একটু বেশি করব বুরুন্ডি নিয়ে, কোনো এক সময় বুরুন্ডি পৃথিবীর সবচাইতে দরিদ্র দেশ ছিল। তো এই যে দেখছেন এটা হলো বুরুন্ডির কৃষি জিডিপি, 245 US ডলার। এটা পার ক্যাপিটা অবশ্যই, সরি এটা পার ক্যাপিটা, কৃষি পার ক্যাপিটা। তো এটা সবচেয়ে বেশি আছে, এটা সম্ভবত স্বাদ, স্বাদের 707 US ডলার। আমরা আরো পরে দেখব যে আসলে এটা অনেক কম, বাংলাদেশের অনেক গুণ বেশি। এটা দেখেন বুরুন্ডির সাথে আমরা অন্যান্য দেশগুলোর যদি আলোচনা করি, এই ফিগারগুলো দেওয়া আছে ইউএসডি মানে ডলারে, বিলিয়ন ডলারে পার ইয়ার। তাহলে এখানে দেখি বুরুন্ডির চাইতে একটু কম একটা আছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। এই লিস্টের ভিতরে সুদান, আমরা জানি সুদান একটা দরিদ্র দেশ, এখানে 25.56 বিলিয়ন ইউএসডি তাদের বার্ষিক জিডিপি। তো এটা বাংলাদেশের তুলনায় অনেক কম। এখানে আসেন এবার সেক্টরাল যাই। সেক্টরাল এই নিচের এটা হলো কৃষি, এটা হলো শিল্প, এটা হলো সেবা। দেখেন সেবা কিন্তু সবচাইতে বেশি। এই সেবা খাতের জিডিপি সব দেশেই বেশি। যেমন বাংলাদেশে 51%, ইউএসএতে আরো বেশি। তো এটা বুরুন্ডির কৃষি অনেক বড়। বাংলাদেশে যেখানে 2022 সালে 11.22%,
দেখেন বুরুন্ডির কৃষি জিডিপিতে কন্ট্রিবিউশন, মোট জিডিপিতে কৃষির কন্ট্রিবিউশন 27%, 27%। কোনো এক সময় 35% ছিল, এই যে 2012 সালে কমতে কমতে এখন 27-এ চলে আসছে। শিল্পে তাদের শিল্প কিন্তু কমেছে। দেখেন 2012 সালে ছিল 15.75%, বর্তমানে 10.6%। কিন্তু সেবা খাতে তাদের বেড়েছে বর্তমানে 45%। এবারে আমরা কিছু উন্নত দেশের কৃষি জিডিপি বা অন্য খাতের যে জিডিপি এগুলো একটু দেখি। এটা হলো সেবা খাতের। আমরা আগেই বলেছি যে আমেরিকার সেবা খাতের জিডিপি অনেক বড়। এটা হলো শিল্প, সেবা খাতের তুলনায় অনেক কম। আর এই যে এটা রেখার মতো, সরল রেখার মতো দেখছেন, হালকা নীল, এটা হলো কৃষি জিডিপি। আমাদের হলো 11.22% বর্তমানে, আর আমেরিকার হলো কৃষি জিডিপি মোট জিডিপির মাত্র 1% বা 1%-এর চেয়ে কম। কৃষির পরে শিল্প, শিল্পের পরে সেবা। আমেরিকার বা মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি জিডিপির কন্ট্রিবিউশন 1%-এর চেয়ে কম মোট জিডিপির। তার মানে এই নয় যে তারা না খেয়ে মরে। তারা কৃষিতেও অনেক উন্নত এবং তারা অনেক পণ্যই, কৃষি পণ্য বাইরে রপ্তানি করে। কন্ট্রিবিউশন কম হইল, তাদের যে কৃষি থেকে যে জিডিপি আসে এটা অনেক বড়, সাইজে অনেক বড়। এখন এই মার্কিন যুক্তরাষ্ট্রের এগ্রিকালচার জিডিপির শেয়ারটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি হিস্টোরিক্যালি, তাহলে এটা হলো ইয়ার্স 2018 থেকে 2021 সালের। এখানে আমরা কম্পারিজন করব। এটা হলো এগ্রিকালচারের কন্ট্রিবিউশন। এগ্রিকালচারের কন্ট্রিবিউশন এই 2018 থেকে 0.9, 0.84, 0.95, 0.6 মোটামুটি কনস্ট্যান্ট আমরা দেখতেছি, তবে একটু বাড়ছে, এটা ঠিক আছে। আর ইন্ডাস্ট্রি, এটা দেখেন 2018 সাল থেকে যদি আমরা সামনের দিকে আগাই 21 পর্যন্ত যাই, তাহলে কিন্তু কমে যাচ্ছে। তার মানে তাদের জিডিপিতে, মোট জিডিপিতে ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউশনটা কমে যাচ্ছে। তার মানে কিন্তু এই নয় যে তারা ইন্ডাস্ট্রিতে আয় কম করে, না, তারা আয় অনেক করে। এটা হয়তো তাদের ইনভেস্টমেন্ট এখন তারা এগ্রিকালচারে বাড়াচ্ছে, এই জন্য এগ্রিকালচারে বাড়ছে। আর ইন্ডাস্ট্রিতে তারা এখন একটা ধাপে পৌঁছে গেছে। এখন অন্য সেক্টর, যে সেবা সেক্টর, সেবা সেক্টরের তাদের কন্ট্রিবিউশন বাড়ছে, এই কারণে ইন্ডাস্ট্রিতে কমে যাচ্ছে। এটা জার্মানির ও অনেকটা আমেরিকার মতোই। দেখেন, এটা হলো সেবা, এটা শিল্প, আর কৃষি তাও দেখা যায় না। কৃষি কত দেখেন, যেখানে আছে 2015 থেকে 2022, 2015-তে ছিল 0.68%, 1%ও না। আর 2022 সালে 0.92%, একটু বেড়েছে, কিন্তু মাঝখানে ওঠানামা করেছে। তাদের কৃষিতে বোঝা যায় যে একটু ইনকনসিস্টেন্ট। এটা হলো ইংল্যান্ডের, ইংল্যান্ড ঠিক না, ইউকে, যুক্তরাজ্যের। এখানে দেখেন যে তাদের সার্ভিসের 70%। দেখুন কত বড়, ইন্ডাস্ট্রি 18 আর এগ্রিকালচার হইল 0.63% মাত্র। তবে যুক্তরাজ্যের কৃষি জিডিপির একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো 2018 সালের পর থেকে তাদের কৃষির জিডিপিতে কন্ট্রিবিউশন বাড়তেছে। মোট জিডিপিতে কন্ট্রিবিউশন কৃষির এটা বাড়তেছে। যেমন 18 সালে
ছিল 0.57%। এখান থেকে 2022-এ এসে 0.76%। কত কম, তাও এটা বেড়েছে। তারা হয়তো ইনভেস্ট করেছে বাংলাদেশে, যেখানে 11.22%, যুক্তরাজ্যে সেটা 0.76% মাত্র। এটা আসলে অস্ট্রেলিয়া একই রকম হাল, কিন্তু উন্নত দেশগুলো কিন্তু একই রকম হাল। দেখেনি যে ম্যাক্সিমাম 2.7% ছিল 2017 সালে, বর্তমানে 2.68%। তবে অস্ট্রেলিয়ার কৃষি জিডিপির কন্ট্রিবিউশন মোট জিডিপিতে যে অন্যান্য কিছু দেশের চাইতে একটু বেশি বলা যায়, যেখানে 1%-এর নিচে, এটা প্রায় 2.5%-এর মতো। এখানে দুইটা দেশ আমি একসাথে নিয়ে আসছি। জাপান, এটা আমরা জানি আসলে এদের কৃষিতে এরা অনেক উন্নতি করেছে, তারপরও দেখেন যে কৃষিতে তাদের কন্ট্রিবিউশন কত, মানে জিডিপিতে কৃষির কন্ট্রিবিউশন মাত্র যে 17-তে 1.13 ছিল, 2022 সালে 1.02, অনেক কম। এবং সেই তুলনায় চায়নাতে কিন্তু কৃষির কন্ট্রিবিউশন জিডিপিতে বেশি। এর কারণ হলো আসলে চায়নাতে যে গ্রামীণ মানুষের সংখ্যা বেশি, এবং গ্রামীণ মানুষের প্রধান জীবিকা হলো কৃষি, এবং এটা অনেক বড় দেশ, অনেক কৃষি জমি, সে কারণে এখান থেকে জিডিপি আসে ভালোই। মোট জিডিপিতে 2015 সালে চায়নাতে 8.3% ছিল কৃষির কন্ট্রিবিউশন, যা কমতে এখন আবার একটু বাড়ছে আর কি, এখন 7.30% আসছে। আসুন আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া এবং পাকিস্তান। এটা হলো ইন্ডিয়া। এখানে দেখেন যে আমাদের যেমন কৃষি জিডিপি কন্ট্রিবিউশন মোট জিডিপিতে কমছে, ইন্ডিয়াতে কিন্তু একটু বিপরীত। দেখেন 16 ছিল, এখান থেকে 18-তে বাড়ছে কন্ট্রিবিউশন, যাকে এখন আবার কমে যাচ্ছে। ওদের 2022 সালে 16.73। তার মানে হলো ইন্ডিয়াতে কৃষির ভূমিকা আমাদের চেয়ে বেশি, 16.73। আর পাকিস্তানে দেখেন অনেক উপর কন্ট্রিবিউশনটা। তার মানে হলো তাদের অন্যান্য সেক্টরগুলো বেশি ডেভেলপ করেনি, এখনও তারা কৃষিতেই পড়ে আছে। 2015 সালে কৃষির কন্ট্রিবিউশন ছিল মোট জিডিপিতে 23%, বর্তমানে 2022 সালে 22%, অনেক বেশি। তার মানে এখনও তারা কৃষির উপরে আমাদের চাইতে বেশি নির্ভরশীল পাকিস্তান। এখন এখানে অনেকগুলো দেশ নিয়ে আসছি, মধ্যম আয়ের দেশ এবং উচ্চ আয়ের দেশ সহ বাংলাদেশের সাথে কম্পারিজন। তো বাংলাদেশের সাথে আমরা যে কম্পারিজন করব, দেখেন এই যে এই গ্রাফগুলো দেখলে আমরা বুঝতে পারি, যেমন চায়না, এখানে কন্ট্রিবিউশন বেশি 6.9%। আসলে এই ফিগারটার উপরে ভিত্তি করে গ্রাফটা আর কি। এখন কৃষি জিডিপি কাদের কতটুকু, এটা আমরা কম্পেয়ার। এটা দেখেন এই যে বাংলাদেশের চাইতে ইউএসের কৃষি জিডিপি অনেক বেশি। তারপরে ইন্ডিয়ার কৃষি জিডিপি বাংলাদেশের চাইতে অনেক বেশি। আর এমনকি পাকিস্তানের যে কৃষি জিডিপি, এইটাও তাদের অনেক আমাদের চাইতে বেশি। কারণ হলো তারা এখন কৃষির উপরে বেশি নির্ভরশীল, তাদের জমিও বেশি, আমাদের চাইতে অনেক বড় দেশ। সে যাক, আমরা দেখা যায় যে কৃষি জিডিপিতে অস্ট্রেলিয়া, জাপান এদের চাইতে এখনো বড় আছি। মানে এই যে জাপান, অস্ট্রেলিয়া, এদের কৃষি জিডিপির চাইতে আমাদের কৃষি জিডিপি আকার একটু বড়। কৃষির সাথে আমাদের মোট জিডিপি বাংলাদেশের, এটার একটু তুলনা করব। কোন সময় কেমন ছিল দুইটার, কোন সময় কোনটা কিভাবে গ্রো করেছে,
এই জিনিসগুলো একটু বিস্তারিত আমরা আলোচনা করি। প্রথমে আসুন যে একটু দেখি, আমরা গত ভিডিওতে এই গ্রাফটা দেখেছি। এটা হলো 2087 সাল থেকে শুরু করে 2022 পর্যন্ত বা 23 পর্যন্ত আমাদের দেশের জিডিপি, এবং তারপরে বিজ্ঞানীরা একটু প্রজেকশনও করেছেন 2023 থেকে 2027 পর্যন্ত। আমরা যদি এই বাংলাদেশ জিডিপিটাকে অ্যানালাইসিস করি, তাহলে এখানে দেখতে পাই যে 2087 থেকে 2007 পর্যন্ত এই সময়টা একটা কনস্ট্যান্ট রেটে বেড়েছে, কনস্ট্যান্ট রেট। তবে 2007 থেকে একটু রেপিডলি বেড়েছে। এই যে আমরা এই গ্রাফটাকে, এই যে এই কতগুলো ডট আছে, এটাকে যদি আমরা এক্সটেনশন করি এখানে, এখানে এসে 6, তার মানে 2007 থেকে বাংলাদেশের জিডিপি দ্রুত হারে বেড়েছে। দ্রুত হারে বলা যায়, দেখেন আপনি যদি এখানে এই অ্যাঙ্গেলটা দেখেন, এইটার অ্যাঙ্গেলটা, এইটার অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল স্লোপ আর কি, তাহলে এইটার স্লোপ হলে ছোট, এইটার স্লোপ বড়। তার মানে 2007 থেকে বাংলাদেশের জিডিপি খুব দ্রুত হারে বেড়েছে। এবং দেখেন এখানে আমি আর একটা বক্স করেছি এই জায়গাটায়, এই জায়গাটা, এই যে এটা হলো আসলে ফোরকাস্টিং, পূর্বাভাস। সায়েন্টিস্টরা গবেষণা করে বলেছে যে বাংলাদেশের জিডিপি কেমন হবে ভবিষ্যতে। দেখা যায় 2020 সাল থেকে বাংলাদেশের জিডিপি অনেক দ্রুত হারে বেড়েছে। আমরা যদি এই স্লোপ এবং এইটার স্লোপ আমরা টেস্ট করি, তাহলে দেখা যাবে এইটার স্লোপটা অনেক বড়। তার মানে 2020 সাল থেকে যে বাংলাদেশের জিডিপিটা অতি দ্রুত হারে বেড়েছে। আমরা পরের গ্রাফটায় চলে যাই। ওই একই গ্রাফ, জাস্ট এখানে আমরা আরো দুইটা দেশের সাথে তুলনা করেছি, ইসরায়েল এবং পাকিস্তান। তো এখানে তো মূলত যে জিডিপির আকার এবং জিডিপির যে বৃদ্ধির যে হার, এই দুই দিক থেকে বাংলাদেশ পিছিয়ে ছিল আর কি কোনো এক সময়। এবং 2020 সালে এসে দেখেন, ওই যে বললাম 2020 সালে এটা পাকিস্তানের উপরে উঠে আসছে, যদি ইসরায়েলের নিচেই ছিল। তার মানে এটা একটা রেপিড গ্রোথ ছিল আসলে 2007 থেকে 2020 থেকে। এখানে আসেন যে বাংলাদেশের জিডিপির সেক্টরগুলো আছে বা খাতগুলো, এগুলো আমরা এর আগে আলোচনা করেছি। সেবা খাতের 51%, শিল্প খাতের 33% বা 34%, আর কৃষি খাতের 11.2%। একটু রিভিউ করা আর কি। তো এখানে এগ্রিকালচারের জিডিপিটা কিভাবে বেড়েছে দেখেন। এটা হলো কৃষি জিডিপি 1961 থেকে, পাকিস্তান আমল থেকে। এটা 2019 সাল পর্যন্ত এই গ্রাফটা আঁকা। তো মোটামুটি একটা কনস্ট্যান্ট রেটে আগাচ্ছে, মানে বাড়ছে। কৃষি জিডিপি বেড়েছে, কমেনি কখনো। কিন্তু বৈপ্লবিক পরিবর্তনটা আসছে কোন সময়, আমরা যদি এই গ্রাফটাকে এখান থেকে আমরা এক্সটেন্ড করি, ইন্টারসেপ্ট আসে এখানে ইন্টারসেকশন হয়, ধরেন 2085 সালের থেকে। এই 2085 সাল থেকে কিন্তু এই কৃষি জিডিপি দ্রুত হারে বেড়েছে। কৃষি জিডিপি 2085 সাল থেকে অতি দ্রুত অনেক বাড়ছে। আমরা যে দুইটা গ্রাফ আমরা ঘরে আলোচনা করলাম, দুইটা গ্রাফ আমরা আলোচনা করেছি উপরে। এই দুইটা গ্রাফ যদি আমরা পাশাপাশি নিয়ে আসি, তাহলে দেখেন যে এটা হলো এটা হলো কৃষি জিডিপি, এটা হলো আমাদের দেশের মোট জিডিপি। এখানে দেখেন
কৃষি জিডিপি বেড়েছে 1985 সাল থেকে দ্রুত হারে। এই যে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম, ওই গ্রাফটা দেখলাম, কৃষি জিডিপি বেড়েছে 1985 সাল থেকে, আর আমাদের মোট জিডিপি দ্রুত হারে বেড়েছে 2008 সাল থেকে। 2008 সাল থেকে। আর এই দেখেন প্রথম দিকে, এটা হলো প্রথম দিকে, এটা হলো কৃষি জিডিপি, আর এটা হলো আমাদের মোট জিডিপি। দেখেন এই মোট জিডিপির যে স্লোপ যেটা, এটা অনেক ছোট, আর কৃষি জিডিপির স্লোপটা কিন্তু অনেক বড়। তার মানে যে আমাদের কৃষি জিডিপির যে গ্রোথ রেট, এটা আমাদের মোট জিডিপির গ্রোথ রেটের চাইতে অনেক বেশি ছিল অনেক আগ থেকেই। তো এখন আসুন, এটা আসলে আর দেখার দরকার নেই, এই গ্রাফটা আমরা আগে দেখেছি, এটা আমরা আলোচনা না করি। এটা হলো মোট জিডিপিতে কৃষির কন্ট্রিবিউশন, যে পাকিস্তান আমলে ছিল 61%, বা এই যে 62 বলা যায়, 62% 60-তে। এরপরে 2020 সালে 11.2%। এটা আমরা আগে থেকে দেখছি, এগুলার দরকার নেই, এগুলো আমরা আগে আলোচনা করেছি। এটাও আসলে আমাদের আলোচনার দরকার নেই, যে নিচের গ্রাফটা যে কনস্ট্যান্ট প্রাইসে বাংলাদেশের কৃষি জিডিপি বেড়েছে, অনেক বেড়েছে, একই অবস্থা। এখানে আসলে আমরা এই কৃষি জিডিপির বৃদ্ধির হারটা একটু আলোচনা করি। 2022 থেকে 2024 এই সময়টা এগ্রিকালচারের জিডিপি বেড়েছে 2.6%। এই সময়টা কিন্তু এর আগে দেখেন 2016 থেকে এই জায়গায় 2022-এর আগ পর্যন্ত, 2016 থেকে 2024 পর্যন্ত এটা বেড়েছে 24% বেড়েছে। তার মানে আগে থেকেই, যে এখান থেকে কিন্তু আমাদের এই কৃষির জিডিপির গ্রোথ রেটটা অনেক বেশি ছিল আর কি। ইদানিং হয়তো একটু কমে গেছে। এবার আমরা একটু পার্টিশনিং যদি দেখি, কৃষি জিডিপির পার্টিশনিং মানে যে উপখাতগুলা কি কি ছিল, উপখাত ক্রপ ছিল, অ্যানিমাল ছিল, ফরেস্ট ছিল এবং ফিশ ছিল। তো এইটা হইল আমাদের কৃষির মোট জিডিপি। আর লাল যেটা, এটা হলো ক্রপের জিডিপি বাড়তেছে। এটা বাড়তেছে 2017-18 থেকে 2021-22 বাড়ছে। এই যে এটা নীল যেটা, এটা হলো মৎস্য। আমরা মৎস্য অনেক উন্নতি করেছি, দেখেন বেড়েছে, অনেক বেড়েছে। এমনকি এই যে অ্যাশ কালারের যেটা হলো অ্যানিমাল, প্রাণী সম্পদ, এটা আমাদের কমিউনিটি আমাদের বেড়েছে, অনেক বেড়েছে। বনায়নও আমাদের আসলে উন্নতি কিন্তু অনেক। এই রেখাটা আমি আঁকা হয়নি। বনায়নে 2018 থেকে 2022 এখানে দেখেন বনায়নে যে হলুদটা, অনেক পার্থক্য। বনায়নে অনেক উন্নতি হয়েছে আমাদের। বনায়নে অনেক উন্নতি হওয়ার কারণ হলো আমাদের সামাজিক বনায়ন, এবং আমাদের যে অন্যান্য যে রিজার্ভ ফরেস্টগুলো আছে, এগুলোর সংরক্ষণ বা পরিচর্যা, এটাও ভালো হয়েছে। এই কারণে বনায়নে আমাদের জিডিপি অনেক বেড়েছে। এখন এটা হলো কন্ট্রিবিউশন। যেহেতু সেবা খাতে বেড়েছে, শিল্প খাতে বেড়েছে, বিশেষ করে শিল্প খাতে কন্ট্রিবিউশন বেড়েছে। 100 থেকে যখন শিল্প খাত একটা অ্যামাউন্ট নিয়ে গেছে, এই জন্য কৃষির যে সেক্টরগুলা বা সাবসেক্টরগুলা, এগুলোর কন্ট্রিবিউশন কমেছে। কৃষিরও কমেছে, আর সাবসেক্টরগুলোর কন্ট্রিবিউশনও কমে গেছে। এটা হলো আমাদের কৃষির মোট কৃষির। এটা হলো ক্রপের 5.46 ছিল কোনো এক সময় 6.39 17-18-তে। এটা কমে আসছে, কারণ ওই ইন্ডাস্ট্রিতে বেড়েছে, এই জন্য এটা কমে গেছে। তারপরে নীলটা ফিশিং, তাও কমে গেছে। আমরা বলেছি একে বনায়নে অনেক প্রবৃদ্ধি হয়েছে, কিন্তু কন্ট্রিবিউশনটা টোটাল জিডিপিতে
আমাদের কৃষির সব সাবসেক্টরেরই কন্ট্রিবিউশন কমে গেছে। এর কারণ হলো ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউশন বেড়ে গেছে। এই কারণে ওই যে আগের যে গ্রাফটা দেখলাম ওটারই আসলে এখানে বার গ্রাফ হিসেবে দেখানো, কোনটা কম কোনটা বেশি, জাস্ট কম্পেয়ার করতে সুবিধা হওয়া আর কি। তো ক্রপে বেশি আছে, ক্রপে বেশিই থাকবে, কারণ হলো আমাদের কৃষি জমি বেশি এবং আমরা এই মাঠ ফসল কৃষির উপরেই বেশি নির্ভরশীল। এখানে আসুন যে এটা একটা হিস্টোরিক্যাল জিডিপির গ্রোথ আর কি। এগ্রিকালচারের যে জিডিপির গ্রোথ এটা 2013 সালে ছিল 2.5%, 2014 সালে ছিল 4.4%, 2022 সালে এসেছে 3.1%, এবং 2016 থেকে 2022 সাল এখানে দেখেন এই জিডিপির কৃষি জিডিপির গ্রোথটা বেড়েছে, বাড়তে বাড়তে আবার আস্তে আস্তে কমে আসতেছে। তো এটা আমাদের যে ন্যাশনাল যে গ্রোথ এটার সমান পর্যায়ে নেই, কারণ হলো শিল্পের গ্রোথটা সবচেয়ে বেশি, কৃষির গ্রোথ শিল্পের তুলনায় অনেক কম। এখন এই শিল্পের জিডিপির গ্রোথটা যদি বাড়াইতে যাই আমাদেরকে কৃষিতে ইনভেস্টমেন্ট করতে হবে, কৃষিতে বাজেট বাড়াইতে হবে। এটা হলো আসল কথা। আমরা এবার কৃষির যে সাবসেক্টরগুলো আছে এগুলোর গ্রোথ রেটগুলো একটু আলোচনা করি। এই যে গ্রাফটা আমরা দেখছি এটা যদি আমরা একটু ইভালুয়েট করি তাহলে দেখতে পাই এই যে হলুদ রঙের যেটা 5.08%, এটা হলো সর্বোচ্চ, যেটার প্রবৃদ্ধি ফরেস্ট্রি থেকে আসছে। আমরা কিছুক্ষণ আগে আমরা বলেছি যে ফরেস্ট্রিতে আমরা অনেক উন্নতি করেছি, অন্যান্য কৃষির যে অন্যান্য সাবসেক্টরগুলো আছে সবগুলোর চাইতে ফরেস্ট্রির জিডিপি প্রবৃদ্ধির হার বেশি, 5.08%। সেকেন্ড পজিশনে এই যে নীলটা 4.4%, এটা হলো মৎস্য 4.4%। 3 নম্বরে হইল পশু সম্পদ, অ্যাশ কালারের যেটা পশু সম্পদ, এটা হলো 3%। আর আমাদের ফসল উৎপাদন এটা অনেক কম, অন্য সাবসেক্টরগুলোর চাইতে প্রবৃদ্ধি কম, এটা হলো 2.65%। তো এরপরে এখানে আমরা একটু যে আলোচনা করি যে এগ্রিকালচারের দিক থেকে বাংলাদেশ কতটুকু শ্রেষ্ঠ। এখানে কতগুলো ইন্ডেক্স আমি নিয়ে আসছি। এই ইন্ডেক্সগুলো প্রথমটা আমরা আলোচনা করি। এটা হলো বাংলাদেশে যে মোট যে জমি আছে বা এরিয়া, এটার কত পার্সেন্ট কৃষি। দেখেন কৃষি জমি বাংলাদেশের 77.35%, বাকিগুলো নদী নালা খালবিল। এটা হলো কৃষি জমি, যেখানে গাছ লাগানো যায়, মাছ চাষ করা যায়, পশু চারণ করা যায় বা পালন করা যায়। তো এটা অনেক বড় একটা ব্যাপার, একটা দেশের ৭৭% কৃষি জমি। এরপরে এটা আসেন, এটা হলো ক্রপ প্রোডাকশন ইন্ডেক্স। ক্রপ প্রোডাকশন ইন্ডেক্স হলো যে ক্রপ প্রোডাকশনের জন্য যে এনভায়রনমেন্ট, যে সমস্ত প্রয়োজনীয় উপকরণ দরকার হয়, আমি এনভায়রনমেন্টই মেনলি, জমি বা আবহাওয়া সব মিলে। তো এটাকে যেখানে যে আইডিয়াল যখন থাকে তখন এটাকে 100 ধরা হয়। এটা হলো ক্রপ প্রোডাকশন ইন্ডেক্স। তা বাংলাদেশে হইল 117 ক্রপ প্রোডাকশন ইন্ডেক্স, তার মানে 17% বেশি। আইডিয়াল কৃষির জন্য আইডিয়াল ইকোসিস্টেম যা থাকা দরকার তার সাথে 17% বেশি আছে বাংলাদেশে। এরপরে আসেন, এটা হইল
এটা হইল অ্যারেবল ল্যান্ড, চাষ করার মতো জমি। ওই যে ৭৭% বললাম না, এই ৭৭%-এর মধ্যে 62.3% এই আমরা এখানে চাষ করতে পারি, ফসল আবাদ করতে পারি। কম কথা নয়। এরকম আবাদি জমি কিন্তু পৃথিবীতে অনেক দেশেই নেই, খুব কম। তারপরে আসেন লাইভস্টক প্রোডাকশন ইন্ডেক্স। এটাও কিন্তু 15% বেশি। নর্মালে যা থাকার কথা সুযোগ সুবিধা বা পরিবেশ বা ইকোসিস্টেম, মানে পশু সম্পদ বা পশুপালন করার জন্য আমাদের বাংলাদেশে 15% এই সুযোগ সুবিধাটা বেশি, বা পরিবেশ ভালো, মাটি ভালো, পানি ভালো, বাতাস ভালো, মানে পশুর স্বাস্থ্যের জন্য, পশু বৃদ্ধির জন্য যে পরিবেশ দরকার আমাদের দেশে নর্মালের চাইতে 15% বেশি আছে। সে জায়গায় আমরা পরের স্লাইডে চলে যাই। এটা আসলে যে আমরা এই জিডিপির সাথে দারিদ্রতার কি সম্পর্ক, এই জিনিসটা আমরা এখানে একটু দেখব। দেখেন যে গ্রাফটা দেখছেন, এই উপরের গ্রাফটা, এটা হলো পভার্টি আর এটা হলো জিডিপি। এখন জিডিপির কমতির সাথে দারিদ্রতা বৃদ্ধির যে এটা কিন্তু অবধিক সম্পর্ক। দেখেন দারিদ্রতা, জিডিপি যদি বাড়ে তাহলে দারিদ্রতা কমে। এটা হলো এখানে আসলে এই জিনিসটাই এই গবেষক বুঝিয়েছেন। পভার্টি সাথে জিডিপি পার ক্যাপিটা জিডিপি যদি বাড়ে তাহলে দেশের দারিদ্রতাও কমে, অপোজিট সম্পর্ক। এইটা নিচের দিকে নামছে, এই গ্রাফটা উপরের দিকে উঠছে। এরকম সম্পর্ক থাকলে আমরা বলি এটাকে অপোজিট সম্পর্ক, নেগেটিভ রিলেশনশিপ। এই গ্রাফটা দেখুন, এখানেও কিন্তু এই যে কৃষি জিডিপি এবং পভার্টির সাথে কি সম্পর্ক আছে। তো এটা হলো পভার্টি হেড কাউন্ট রেশিও। এই গ্রাফটা 100 জনের ভিতরে কতজন দারিদ্র্য সীমার নিচে আছে, এটাকে বলা হয় পভার্টি হেড কাউন্ট রেশিও। দেখেন এটা হলো আমাদের কৃষি জিডিপি। আমরা এর আগে দেখছি গ্রাফে যে আমাদের কৃষি জিডিপি বাড়ছে, আর দারিদ্রতা কমছে। পভার্টি হেড কাউন্ট রেশিও এটা কমে যাচ্ছে। এটা হলো আমাদের কৃষি জিডিপি। তাইলে দেখা যায় যে কৃষি জিডিপি আসলে মূলত এই মোট জিডিপি, কোনো একটা দেশের মোট জিডিপি যদি বাড়ানো যায় তাহলে দারিদ্রতা কমে যায়। আবার কৃষি জিডিপি যদি বাড়ানো যায় তাইলে দারিদ্রতা কমে যায়। এখন দারিদ্রতা কমার এই ব্যাপারটা, দারিদ্রতা কমা এটা মোট জিডিপির সাথে ভালো রেসপন্ড করে নাকি কৃষি জিডিপি বাড়ার সাথে ভালো রেসপন্ড করে, এই জিনিসটা আমরা একটু পরেই জানব। আমরা আপাতত জানলাম যে দেশের মোট জিডিপি বাড়লেও দারিদ্রতা কমে, কৃষি জিডিপি বাড়লেও দারিদ্রতা কমে। ঠিক আছে, আমরা পরের গ্রাফটায় চলে যাই। পরের গ্রাফে আমরা একটা জিনিস দেখব, আলোচনা করব। এটাকে বলা হয় গ্রোথ ইলাস্টিসিটি অফ পভার্টি। মানে এই যে দারিদ্রতার স্থিতিস্থাপকতা, দারিদ্রতা কিভাবে, কেমন করে কমে, কেমন করে বাড়ে, বা কোনো একটা পরিবেশের সাথে, কোনো একটা ফ্যাক্টরের সাথে দারিদ্রতা কিভাবে রেসপন্ড করে,
এই জিনিসটা, এটাকে বলা হয় কি গ্রোথ ইলাস্টিসিটি অফ পভার্টি, জিইপি, গ্যাপ। পার্সেন্ট ডি পিআর আর পার্সেন্ট ডিওয়াই। পিআর হলো দারিদ্রতার পরিমাপ, পভার্টি রেশিও, আর ওয়াই হল মাথা পিছু আয়। এটা আসলে মূলত এই যে গ্যাপ যেটা, এটা ব্যবহার করা হয় যে কোনো একটা ফ্যাক্টরের সাথে দারিদ্রতার যে কমতি বাড়তি এটা কীরকমভাবে রেসপন্ড করে। আমরা পরের এই টেবিলটায় চলে আসছি। তো ওই যে বললাম যে গ্রোথ ইলাস্টিসিটি অফ প্রপার্টি, গ্যাপ। তো এটা আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো এগ্রিকালচারের গ্যাপ আর একটা হলো নন এগ্রিকালচারের গ্যাপ। মানে এগ্রিকালচারাল গ্রোথ ইলাস্টিসিটি অফ প্রপার্টি আর একটা নন এগ্রিকালচারাল গ্রোথ ইলাস্টিসিটি অফ প্রপার্টি। আমরা সংক্ষেপে এগ্রি জিইপি বলবো, আর এটা হলো NA জিইপি, নন এগ্রিকালচারাল গ্রোথ ইলাস্টিসিটি অফ প্রপার্টি। তো এখন আমরা কিছুক্ষণ আগে বললাম যে আমরা যদি দেশের টোটাল জিডিপি বাড়াই তাইলে দারিদ্রতা কমে, আবার কৃষির জিডিপিও যদি বাড়াই তাইলেও দারিদ্রতা কমে। এটা একটা আসলে একটা গবেষণার ফল, একটা ফলাফল। কোনো দুজন বিজ্ঞানী এই গবেষণাটা করেছিলেন, ইকোনমিস্ট। তারা দেখেছেন যে যদি আমরা এগ্রিকালচারের জিডিপি 10% বাড়াই, এগ্রিকালচারের জিডিপি 10% বাড়াই, তাহলে এগ্রি জিইপি, যে গ্রোথ ইলাস্টিসিটি অফ পভার্টি, এইটা হয় -2.26%। মানে দারিদ্রতা কমে যায়। মাইনাস মানে দারিদ্রতা রিডাকশন অফ পভার্টি, দারিদ্রতা কম হইল 2.26%। আর যদি নন এগ্রিকালচারাল গ্রোথ ইলাস্টিসিটি অফ পভার্টি, এটা যদি আমরা 10% বাড়াই নন এগ্রিকালচারে, তাইলে দারিদ্রতা কমে হইল মাত্র -0.72%। দেখেন এটা হলো -2.26% কমে যায়, এখানে মাত্র কমে 0.72%। তো এখন যদি আমরা এই দুইটা ফ্যাক্টরকে 10 দিয়ে গুণ করি, এই যে এখানে 10 এখানে 10 দিয়ে গুণ করি, তাইলে দেখা যায় যে কৃষির জিডিপি যদি 10% বাড়ে তাইলে দারিদ্রতা কমে 22.6%। কিন্তু অকৃষি খাতে যদি আমরা জিডিপি বাড়াই 10%, তাইলে মাত্র 7.2% দারিদ্রতা কমে। তাহলে দেখেন আমরা একই পরিমাণে যদি জিডিপি বাড়াই কৃষি এবং নন কৃষিতে, কৃষিতে বাড়াইলে আমাদের 3 গুণ লাভ, 3 × 7 = 22, 3 গুণের চাইতে বেশি লাভ হয়। তাইলে এটা আমাদের মনে রাখতে হবে যে বাজেটে আমাদের কৃষির বরাদ্দ বেশি থাকতে হবে। কৃষিতে যত বেশি বরাদ্দ তত কৃষির জিডিপি বেশি, আর কৃষির জিডিপি আমরা যত বাড়াইতে পারবো আমাদের দারিদ্রতা খুব দ্রুত হারে কমতে থাকবে। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা আসলে শিখলাম দুই ভদ্রলোকের গবেষণা থেকে, ইকোনমিস্ট তারা গবেষণা করেছেন, ওনাদের গবেষণা থেকে আমরা এই রেজাল্টটা পাইলাম। তে আগের যে ফ্যাক্ট, ওই ফ্যাক্টটাই আমরা এখানে দেখাইলাম যে আমরা যদি কৃষির জিডিপি 10% বাড়াই তাহলে আমাদের দারিদ্রতা কমবে 22.6%। একই পরিমাণে যদি আমরা নন কৃষিতে বা অকৃষিতে যদি আমরা জিডিপি বাড়াই তাহলে দারিদ্রতা কমবে মাত্র 7.2%। এর কারণ কি? আসলে কারণ হইল ইন্ডাস্ট্রির যে ফলটা এটা কিন্তু সাধারণ মানুষ ভোগ করে, ধনীরাই বেশি ভোগ করে। কিন্তু কৃষির যে জিডিপি বৃদ্ধি যদি করতে পারি আমরা, তাহলে এটা কিন্তু গ্রামীণ মানুষরা বেশি কনজিউম করে, কারণ গ্রামের মানুষরাই বেশি গরিব
আর গরিব মানুষরাই গ্রামে বেশি বসবাস করে। এই কারণে কৃষির উন্নতি যদি আমরা করতে পারি তাহলে গ্রামীণ মানুষের উন্নতি হবে, গ্রামের দরিদ্র মানুষের উন্নতি হবে। এই জন্যই আমরা বাজেটে কৃষির বরাদ্দ অবশ্যই বাড়াবো। তো এইটা ওই আর একটা গ্রাফ একটু বোঝানো ভালোভাবে, যে এইটা হইল আমাদের দারিদ্রতা হ্রাসের পরিমাণ, যে অকৃষি খাতের জিডিপি বৃদ্ধি যদি করতে পারি, অথচ এইটার 3 গুণ বড় হইলেও এইটা কৃষি খাতের জিডিপি যদি আমরা বৃদ্ধি করি তাহলে আমাদের দারিদ্রতা এতটুকু কমবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমরা দেখলাম। আগামী পর্বে আমরা দেখব যে কৃষির কোন কোন কম্পোনেন্টে কি ব্যবস্থাপনা নিলে আমরা কৃষিতে জিডিপি বৃদ্ধি করতে পারব এবং কৃষি বাংলাদেশের মোট জিডিপিতে আরও বেশি কন্ট্রিবিউশন করতে পারবে। তা আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।